রিক্সায় উঠল আর আমি চালাতে লাগলাম। এবার পরিচয়টা দিই, আমি রাসেল। আর কিছু জানতে হবে না, গল্পে থাকেন জানতে পারবেন। 20 মিনিট পর কলেজের সামনে চলে আসলাম। মেয়েটা নেমে আমাকে 500 টাকার নোট দিল। ম্যাম, আমার কাছে তো ভাঙতি নেই। তোদের মতো ছোট লোকদের এই একটা সমস্যা, কোথাও গেলে ভাঙতে দিতে পারে না। এই নেই, এখানে 20 টাকা আছে, বাকিটা পরে দিব। ম্যাম, ভাড়া তো 30 টাকা। বললাম না ভাঙতি নাই। ঠিক আছে, আমি ভাঙতি নিয়ে আসছি, আপনি টাকাটা দেন। আমি এখন তোর জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার ক্লাসের সময় হয়ে গেছে। বলে ভিতরে ঢুকে গেল। আমি আর কিছু না বলে একটা ফার্মেসিতে চলে গেলাম। ওখানে থেকে চাচার ঔষধ নিয়ে বস্তিতে চলে আসলাম। আসার সময় কিছু খাবারও নিয়ে আসলাম। এসে চাচাকে খাবার খাইয়ে দিয়ে ঔষধ খাওয়ালাম। তারপর ফ্রেশ হয়ে একটা কলা খেয়ে কলেজের দিকে রওনা দিলাম। একটা কথা, আমি কিন্তু মুখে মাস্ক পরে রিক্সা চালাই। রিক্সা হচ্ছে চাচার, এতদিন আমার খরচ চালিয়েছে, এখন তিনি অসুস্থ হয়ে পড়েন, তাই রিক্সা নিয়ে আমি সকালে এবং বিকালে বের হই। রিক্সা চালিয়ে নিজের পড়ালেখার খরচ, চাচার ওষুধের খরচ সব জোগাড় করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। আজকেও লেট হয়ে গেছে। লেট হওয়ার কারণে আপনারা জানেনই, ক্লাসরুমের সামনে গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? আজকেও লেট? আসো। তোমাকে কিছু বলি না, শুধু তুমি একজন ভালো ছাত্র, তাই বলছি সঠিক টাইমে কলেজ আসবে। আর তোমার জামা কি একটা? স্যার, আমি গরিব মানুষ, নতুন জামা কেনার সামর্থ্য আমার নেই। কলেজের টাকা জোগাড় করতে কষ্ট হয়ে যায়, নতুন জামা কিনবো কি দিয়ে? ঠিক আছে, বসো। আমি পিছনের সিটে গিয়ে বসলাম। আমার সাথে কেউ বন্ধুত্ব করে না, আমি গরিব বলে। তারপর স্যার পড়া শুরু করলেন। হঠাৎ একটা মেয়েকে দেখে অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, ওই মেয়েটা যে আমার রিক্সা করে কলেজে এসেছে। তার মানে মেয়েটা আমার সাথেই পড়ে। দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু অহংকারে ভরা। এই মেয়ের থেকে দূরে দূরে থাকতে হবে। সব ক্লাস শেষ করেছি, কিন্তু একটা ক্লাস করি নাই, কারণ আমাকে রিক্সা নিয়ে কলেজের সামনে আসতে হবে। তাই একটা ক্লাস না করে বেরিয়ে চলে আসলাম। সোজা বস্তিতে চলে গেলাম। তারপর রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে চলে আসলাম। দেখি ওই মেয়েটা আসছে, সাথে আর একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কি রে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস 10 টাকার জন্য? না ম্যাম, আমি এইমাত্র আসলাম। ঠিক আছে, তাহলে আমাদের নিয়ে চল। কোথায় যাবে ম্যাম? আরমান শিকদারের বাড়ি। শুনে চমকে উঠলাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি ম্যাম? কর। আরমান শিকদার আপনার কি হয়? উনি হচ্ছেন আমার বাবার বন্ধু। আমি বিদেশে ছিলাম, তাই ওনার সাথে দেখা করতে পারি নাই, তাই আজকে বাবা বললে ওনার সাথে দেখা করে আসতে। আচ্ছা, আপনার বাবার নাম কি? সাদিয়া গ্রুপ অফ কোম্পানির মালিক রেজাউল করিম, আর তার মেয়ে সাদিয়া আমি। ও ঠিক আছে, চলুন। তার মানে তুমি সাদিয়া আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। তারপর তাদের নিয়ে যেতে লাগলাম। 30 মিনিট পর আরমান শিকদারের বাড়ির সামনে চলে আসলাম। দারোয়ান দেখি অন্যজন। এই নেয় তোর ভাড়া, আগের 20 টাকা সহ। ঠিক আছে ম্যাম। হঠাৎ 3টা গাড়ি আসলো। ঠিকই ধরেছেন, আরমান শিকদারের গাড়ি। উনি মনে হয় অফিস থেকে আসছেন। ওনাকে দেখা যায় না, কারণ গাড়ির গ্লাস কালো। আমি আর দাঁড়িয়ে না থেকে চলে আসলাম। সারাদিন রিক্সা চালিয়ে 450 টাকা পেয়েছি। চাচার ঔষধ আর কিছু কাঁচা বাজার নিয়ে বস্তিতে গেলাম। চাচার জন্য কিছু খাবার এনেছি, তাই ওনাকে খাওয়াতে গেলাম। কিন্তু চাচার শরীর ধরে দেখি পুরোই শরীর ঠান্ডা হয়ে গেছে। নাকের কাছে হাত নেওয়ার পর যেটা দেখলাম, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। চাচা আর নেই। আমি চাচাকে ধরে কান্না করতে লাগলাম। আমি এখন পুরো এতিম হয়ে গেলাম। চাচা, তুমি আমাকে রেখে কেন চলে গেলে? তুমি কেন আমাকে সাথে করে নিয়ে গেলে না? এখন আমি কি নিয়ে বাঁচব? তারপর পাশে একটা কবরস্থানে চাচাকে কবর দিলাম। আমি এখন কেমনে থাকবো? দেখতে দেখতে 7 দিন চলে গেল। আমি সারাদিন ঘরে ছিলাম। এই 7 দিনে রিক্সা চালাই নাই। এখন কিছুটা স্বাভাবিক হয়েছি, তাই ভাবলাম এভাবে বসে থাকলে তো চলবে না, আমাকে পড়ালেখা শেষ করতে হবে। সকালে ভোরে ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। আর এখন রিক্সা চালিয়ে একটা দোকানে গেলাম। দোকান থেকে একটা কলার পাউরুটি খেয়ে চলে আসলাম। হঠাৎ পিছন থেকে কে যেন ডাকতে লাগলো। আমি তাকে দেখি সাদিয়া ম্যাম আমার সামনে এসে বলল, কি রে, তোকে এতদিন দেখি নাই কেন? আমার চাচা মারা গেছে। আপন বলতে চাচাই আমার সাথে ছিল,
তাই এ কয়দিন রিক্সা চালাই নাই। ওহ, তোকে অনেক খুঁজেছি কিন্তু তোকে দেখি নাই। কেন ম্যাম? তুই ওই দিন আমাকে আরমান শিকদারের বাড়িতে নামিয়ে আসার পর এই সার্টিফিকেটটা পেয়েছি। আল্লাহ, তুমি আমাকে এত একটা বিপদ থেকে উদ্ধার করেছ, ধন্যবাদ ম্যাম। তা এখন কোথায় যাবেন? যেন আর কিছু না বলে কথা ঘোরানোর জন্য। এই তো কলেজে। চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে চল। আর সরি, সরি কেন ম্যাম? ওদিন ভাঙতির জন্য অনেক খারাপ কথা বলেছি তার জন্য। ম্যাম, গরিব ঘরের ছেলে আমি। রিক্সা আমার একমাত্র টাকা উপার্জনের সংখ্যে। রিক্সা চালালে কত মানুষ কত কিছু কয়, আমাদের ধৈর্য ধরে শুনতে হয়। কারণ আমরা গরিব, তারা বড় লোক, তাদের প্রচুর টাকা, তাদের ক্ষমতা বেশি। তাই যে যা পরে আমরা কিছুই বলি না। আমাদের গালি শুনলেও টাকা ইনকাম করতে হবে। তোর দুনিয়ায় আপন কেউ নেই? আছে, কিন্তু তাদের কাছে আমি মৃত। কেন? ম্যাম, পরে এক সময় বলবো। আপনার কলেজে চলে এসেছে। ও, ম্যাম, আমার কাছে ভাঙতি নাই। মাথা নিচু করে বললাম আমি। সমস্যা নেই, পুরোটাই রেখে দাও। না ম্যাম, গরিব হতে পারি, কারোর সাহায্য নিয়ে চলি না। আমি তো তোমাকে সাহায্য করছি না, আমি তোমাকে খুশি হয়ে দিলাম। না ম্যাম, আমি নিতে পারবো না, আপনি আমাকে পরে দিয়েন বলে চলে আসলাম। সাদিয়া ম্যামকে কিছু বলতে না দিয়ে বস্তিতে এসে রিক্সা রেখে ফ্রেশ হয়ে ব্যাগটা নিয়ে কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। মেয়েটা উঠে এসে করে 2টা থাপ্পড় মেরে দিল। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার? আমি ইচ্ছে করে ফেলে দিই নাই আপনাকে। আবার তুই মুখে মুখে তর্ক করছিস। তুই চিনিস আমি কে? আমি হলাম এই এমপির মেয়ে। আমি তো বলছি আমি ইচ্ছা করে ধাক্কা দিই নাই আপনাকে। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। তোর মতো ছোট লোকের কোনো মাফ নেই। তুই এখনই আমার জুতোটা পরিষ্কার করে দিবি। আমি কিভাবে পরিষ্কার করে দিব? তোর গায়ের জামাটা খুলে। তাহলে আমি ক্লাস করব কি করে? বেশি কথা বললে তোকে এই কলেজ থেকেই বের করে দেব। আমি আর কোনো কথা না বলে গায়ের জামা খুলে মেয়েটা জুতা পরিষ্কার করে দিলাম। তোকে যেন আমার সামনে আর না দেখি। যা এখান থেকে। আমি আর কোনো কথা না বলে জামাটা ঝেড়ে গায়ে দিয়ে ক্লাসের সামনে চলে গেলাম। মে কামিন স্যার? ইয়েস কামিন। তোমার আজকেও লেট, আর তোমার জামার এই অবস্থা কেন? স্যার, তাড়াতাড়ি আসতে পড়ে গিয়েছি, তাই জামা ময়লা হয়ে গেছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমার প্রতিদিন কলেজে আসতে লেট হয় কেন? আর তুমি এতদিন কলেজে আসো নাই কেন? স্যার, আপন বলতে এক চাচা ছিল, কিছুদিন আগে চাচা মারা যায়, তাই আসতে পারি নাই। একটা হোটেলে কাজ করি, কাজ শেষ করে রাত 12টার পর বাসায় যাই, তাই সকালে উঠতে দেরি হয়ে যায়। সত্যটা বললাম না, তাহলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। ঠিক আছে, সিটে গিয়ে বসো। আমি আর কোনো কথা না বলে সিটে গিয়ে বসলাম। স্যার পড়াতে লাগলেন। হঠাৎ একটা মেয়ে দরজায় দাঁড়িয়ে বলল, আসতে পারি স্যার? আরে রিয়া মামুনি, আসো। আসতে কোনো সমস্যা হয়নি তো? আর বলেন না স্যার, কলেজে আসতেই একটা ছেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাই তাকে উচিত শিক্ষা দিয়ে আসলাম। ঠিক কাজ করেছো। তা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে রিয়া, আমাদের এমপির মেয়ে। এতদিন দেশের বাইরে ছিল, আজকে কলেজে নতুন ভর্তি হয়েছে। আমি মেয়েটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম যে মেয়েটা আমাকে কলেজে থাপ্পড় মেরেছে এইটা ওই মেয়েটা। আমি মাথা নিচু করে ফেললাম। সব ক্লাস শেষ করে বাইরে আসলাম। হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দিল। তাকিয়ে দেখি সাদিয়া। তুমি মিথ্যা কথা বললে কেন? মানে? তুমি তো রিক্সা চালাও, তাহলে বললে কেন তুমি হোটেলে কাজ করো? আপনি কিভাবে বুঝলেন আমি রিক্সা চালাই? তুমি সকালে আমাকে কি বলছো মনে আছে? তুমি বললে না তোমার আপন বলতে এক চাচা ছিল, আর কিছুদিন আগে মারা গেছে। যখন তুমি স্যারের কাছে বললে তখন আমি বুঝে ফেলেছি তুমি সেই ছেলে। আপনি প্লিজ কাউকে বলবেন না, তা না হলে সবাই আমাকে অনেক কিছু বলবে। তুমি তো আর চুরি করছো না, কাজ করে খাও। ঠিক আছে, আমি কাউকে বলবো না। অনেক ধন্যবাদ আপনাকে। তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমরা তো একই সাথে পড়ি, আমাকে নাম ধরে ডাকবে। আমি সাধারণ একজন রিক্সা চালক, আপনি অনেক বড় লোক, আপনাকে আমি নাম ধরে ডাকি কিভাবে? কেন, গরিবরা কি মানুষ না?
আর সব বড় লোকের মতো আমি না। ওই দিন একটা বান্ধবীর সাথে তর্ক করে আসছি, তাই তোমার উপর রেগে গেছি। একটা কথা মনে রাখবে, ক্ষমতা আর টাকা থাকলে মানুষ বড় হয় না, ভালোবাসা থাকতে হয়। কিন্তু কোনো কিন্তু নয়, আজ থেকে তুমি আমার বন্ধু। এখন থেকে আমার নাম ধরে ডাকবে আর তুই করে বলবে। আমার সাথে বন্ধুত্ব করলে কলেজের ছাত্রছাত্রী আপনাকে অনেক কিছু বলবে। আমার কারো কথায় কিছু যায় আসে না, আমি যেটা বলছি সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আমাকে রিক্সা নিয়ে বের হতে হবে। তোর আজকে থেকে রিক্সা চালানো বন্ধ। তাহলে আমি চলবো কি করে? আমার পড়ালেখার খরচ চালাবো কিভাবে? আজকে থেকে তোর সব দায়িত্ব আমার। করোনা করছেন? আমি তোকে করুণা করছি না, তুই পড়ালেখা শেষ করে চাকরি করে আমার সব টাকা দিয়ে দিবি। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? ওই যে বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর জন্য কিছু করতে পারবো না? আর তুই মনে হয় আমাকে বন্ধু মানতে পারিস নাই। কেন? আপনি তো আজ থেকে আমার বন্ধু। তাহলে তুই আমাকে আপনি করে কেন বলছিস? ঠিক আছে, এখন থেকে তুই করে বলবো। ঠিক আছে চল, দুজন একসাথে যাই। চল। তারপর দুইজনে কলেজ থেকে বেরিয়ে আসলাম। কলেজ থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিয়ে আমাকে মার্কেটে নিয়ে গেল। আমার জন্য কিছু জামা কাপড় কিনলো। আমি মানা করছি, তারপরও জোর করে নিল। তারপর একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে একটা রিক্সা নিয়ে আমার বস্তিতে চলে আসলাম। ও রেস্টুরেন্ট থেকে একটা পার্সেল নিল সাদিয়া। তুই এখানে থাকিস? রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে। আমি এখানে থাকি। ঠিক আছে, এটা হাতে নেয়, রাতে খেয়ে নিবি। আর এই টাকাটা রাখ, যখন যা লাগবে কিনে নিয়ে আসবি। আমার টাকা লাগবে না, আমার কাছে আছে তো। সেটা আমি ভালো করে জানি। এখন যা আর তোর মোবাইল নাম্বার দেয়। আমি তো মোবাইল চালাই না। ও ঠিক আছে, আমি এখন যাই। সকালে আমি এসে তোকে নিয়ে কলেজ যাব। তারপর সাদিয়া চলে গেল আর আমি বস্তির ভিতরে চলে গেলাম। তারপর দেখলাম কত টাকা, দেখি 10,000 টাকা। আমি বালিশের নিচে রেখে দিলাম। দেখতে দেখতে 1 মাস চলে গেল। এখন সাদিয়ার সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আমার অনেক খেয়াল রাখে। আমি চুরি করে মাঝে মাঝে রিক্সা নিয়ে বের হই, কারণ সাদিয়ার সাথে সবসময় টাকা চাইতে কেমন যেন লাগে। ও, সাদিয়া আমাকে একটা ফোন কিনে দিয়েছে তার সাথে কথা বলার জন্য। রিয়া আমাকে দেখলে অনেক অপমান করে, আমি তার থেকে দূরে দূরে থাকি। আজকে রাতে রিক্সা নিয়ে বের হলাম, 100 টাকার মতো ভাড়া মারলাম। তারপরে একটা হোটেলে থেকে খাবার খেয়ে বস্তিতে যেতে লাগলাম। হঠাৎ একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পারছি না। দেখি রাস্তার পাশে কয়টা ছেলে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতর। আমি দৌড়ে তাদের কাছে গেলাম। ভাই, মেয়েটাকে ছেড়ে দেন। তুই কে রে? তোর কথা মতো একে ছেড়ে দেবো? আমি একজন রিক্সা চালক, মেয়েটা সর্বনাশ করবেন না। তোকে বলবো মার খেতে না চাইলে এখান থেকে যা। না, আমি মেয়েটাকে নিয়ে যাব। ওই দাঁড়িয়ে কি দেখছিস, মার শালাকে। তারপর তারা আমাকে মারতে আসলে রাস্তার পাশ থেকে একটা লাঠি নিয়ে সবগুলোকে মারতে লাগলাম। সবাই মার খেয়ে দৌড়ে পালিয়ে গেল। এতক্ষণ মেয়েটাকে দেখি নাই, কিন্তু মেয়েটা আলোর মধ্যে আসার পর তাকে দেখে মোটেও প্রস্তুত ছিলাম না। এ আর কেউ নয়, আমার বোন তিশা। তিশা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভাইয়া, তুই আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পারি নাই মিম যে তোর সাথে এই রকম করবে। তুই বাসার থেকে আসার 2 মাস পর মিম আমাদের সব খুলে বলেছে। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আপনার কথা ভুল হচ্ছে, আমি একজন রিক্সা চালক, আমি আপনার ভাই হতে যাব কেন? তিশাকে ছাড়িয়ে। না, তুমি আমার ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। বললাম কথাটা, এখন কেন ক্ষমা চাইতে আসছো? ঘর থেকে বাহির করে দেওয়ার সময় মনে ছিল না আমি একটা জানোয়ার? আমার মতো খারাপ কেউ নেই, এখন কেন আমার কাছে মাপ চাইছিস? আমি তখন বুঝতে পারি না রাগের মাথায় কি থেকে কি বলেছি। মানুষের আগের মাথায় সত্য কথাই বলে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাসে যেতে হবে। ভালো থাকিস। আমি না হয় রাগের মাথায় বলেছি, কিন্তু মা তো তোর চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে। আমাদের জন্য না হয় তুই মায়ের জন্য হলেও বাসায় আয়। সবাই এখন তোকে পাগলের মতো খুঁজছে। আমি তো তাদের কাছে মৃত, আমি আর ওই বাড়িতে যাব না বলে চলে আসলাম। তৃষা কান্না করতে করতে বাসায় চলে গেল। আমি বস্তিতে এসে রিক্সা রেখে ফ্রেশ হয়ে মোবাইল হাতে দিয়ে
দেখি সাদিয়া অনেকগুলো ফোন দিয়েছে। হঠাৎ আবার ফোনটা বেজে উঠলো। হ্যালো। তোকে এতগুলো কল দিলাম, কোথায় ছিলি তুই? মোবাইল সাইলেন্ট ছিল, আর আমি একটু পড়াশোনা করছিলাম, তাই মোবাইল হাতে নিয়ে রেখে নাই। ও আচ্ছা, তা কি করিস? কিছুক্ষণ পরে খাবার খেয়ে মোবাইল হাতে নিলাম, দেখি তুই অনেকগুলো ফোন দিয়েছিস। তা তুই খাবার খেয়েছিস? আমি খাবার খেয়ে তোকে ফোন দিচ্ছি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে যাদের সামনে দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এরা আর কেউ নাই, আমার বাবা মা আর বোন। কিন্তু তারা এখানে আসলো কিভাবে? মা আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা তুই কেমন আছিস? তোর এই মাকে কেমনে ভুলে থাকলি? তোর বাবা না হয় রাগের মাথায় বলেছে ঘর থেকে বেরিয়ে যেতে, তাই বলে তুই বাসা থেকে বেরিয়ে আসবি? রাসেল, তুই আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে তোকে ঘর থেকে বের করে দিছি। মিমে আমাদের সব কিছু খুলে বলেছে। তুই বাসায় ফিরে চল। এখন কেন আমাকে বাসায় যেতে বলছো? আমি তো তোমাদের নিজের সন্তান। আমার কথা তোমরা বিশ্বাস করলে না, তোমরা মিমের কথা বিশ্বাস করলে। তুমি তো আমাকে মৃত বলে দাবি করেছো, তাহলে কেন আসলে এখানে? আমি আর তোমাদের বাসায় যেতে চাই না, আমি এখানে অনেক সুখে আছি। সবার সাথে না হয় রেগে আছিস, তোর এই মাকে কেমনে ভুলে গেলি? আমার তো কোনো অপরাধ ছিল না। আম্মু, আমি তোমাকে কখনো ভুলি নাই। তোমার ছবি দেখে দেখে দিন পার করে দিই। আর জানলে কেমন আমি এখানে? আমি বলছি ভাইয়া, গতকাল আমি তোর পিছনে পিছনে আসি, তারপর দেখি তুই বস্তিতে থাকি, তাই বাসায় গিয়ে আব্বু আম্মুকে বলি। তারা রাতে আসতে চেয়েছিল, আমি তাদের সকালে নিয়ে আসি। তুই প্লিজ সবাইকে ক্ষমা করে দে, আবার বাসায় ফিরে চল। আমি তোর পায়ে পড়ছি বাবা। আমি বাবাকে পা ধরতে না দিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু, তুমি এ কি করছো? আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। শুধু অভিমান ছিল এতদিন, এখন আর কোনো অভিমান রাগ কিছুই নেই। তাহলে আমাদের সাথে বাসায় ফিরে চল, আমি আর থাকতে পারছি না তোকে ছাড়া। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। একটা কথা মনে রাখবি, আগে সত্যটা জেনে তারপর একটা মানুষকে বুঝে শুনিয়ে কথা বলবি। এমন কোনো কথা বলবি না যাতে সারা জীবন তোকে প্রস্তাতে হয়। আমি কখনো কিছু না জেনে কাউকে কিচ্ছু বলবো না। অনেক কথা হয়েছে, এবার বাসায় ফিরে চল। তোমরা দাঁড়াও, আমি আবার সব জিনিস গাড়িতে উঠাতে হবে। তোর কিছু করতে হবে না, ড্রাইভার সব জিনিস নিয়ে আসবে। তুই আমাদের সাথে চল। ঠিক আছে চলো। তারপর সবাই গাড়িতে এসে বসলাম। আব্বুকে বলেছি আমি গাড়ি চালাবো, আব্বু না করে নাই। আমি গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম। আজ প্রায় 1 বছর পর নিজের বাসায় আসলাম। গেট দিয়ে ঢুকতেই দারোয়ান আমাকে সালাম দিল। আমি সালাম নিয়ে বাসার ভিতরে ঢুকে গেলাম। বাসার সব আগের মতোই আছে। আমি আমার রুমে চলে গেলাম। রুমে ঢুকে দেখি যেরকম রেখে গেছি সেরকম আছে, আর রুমটা গুছিয়ে রাখছে। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর সবার সাথে বসে নাস্তা করতে লাগলাম। হঠাৎ কলিং বেল চাপ পড়লো। আম্মুকে দরজা খুলে দিল। আম্মুর সাথে যাকে দেখলাম তার জন্য মোটো প্রস্তুত ছিলাম না। ঠিকই ধরেছেন, সাদিয়া। আম্মুর সাথে কথা বলতে বলতে আমাদের দিকে আসছে। সাদিয়া আমাকে দেখে অবাক হয়ে গেল। তুই এখানে? আমার বাসা, আমি থাকবো না তো কে থাকবে? তোর বাসা মানে? আরে সাদিয়া, তুই ওকে চিনছিস না? ও তো আমাদের রাসেল, তোর ছোটবেলার খেলার সাথী। কিন্তু তোমরা বলেছিলে ও দেশের বাইরে গেছে পড়ালেখা করার জন্য, আর তুই আমাকে চিনিস? তোকে আমি প্রথম যেদিন এ বাসায় নিয়ে আসি তখন তোকে কি বলেছিলাম মনে আছে? আমি বলেছি না আরমান শিকদার তোর কি হয়? তখন তুই কি বলেছিলি? আমি তখন তোকে চিনি। তাহলে আমাকে বললি না কেন? আর তুই রিক্সা চালিয়েছিস কেন? সেটা তোকে পরে বলবো, এখন বস, সবার সাথে নাস্তা কর। তারপর সাদিয়া সবার সাথে বসে নাস্তা করলো। নাস্তা করে আমি রুমে চলে আসলাম। সাদিয়াও আমার রুমে আসলো। এবার বল, কি কারণে তুই বল, কি কারণে তুই বাহিরে ছিলি আর কেন রিক্সা চালিয়েছিস? তাহলে শোন, 1 বছর আগে ফ্ল্যাশব্যাক। তোর সাহস হয় কি করে আমাকে কিস করার? একটা থাপ্পড় দিয়ে বললাম মিমকে। আমি তোকে ভালোবাসি, তাই তোকে কিস করছি। কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। তুই কেন আমাকে ভালোবাসতে পারবি না? আমি দেখতে খারাপ? তুই জানিস আমার পিছনে কত ছেলে ঘোরে, কিন্তু আমি তো
তোকে ভালোবাসি। প্লিজ রাসেল, আমাকে তুই ফিরিয়ে দিস না। আমার হাত ধরে বলল মিম। আমি কি বলেছি তুই দেখতে খারাপ? তুই অনেক সুন্দর। তুই আমার থেকে আর ভালো ছেলে পাবি। আমি তোর থেকে ভালো ছেলে চাই না, আমি তোকে চাই। কিন্তু আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন তুই আমাকে ভালোবাসতে পারবি না? একজনকে ভালোবাসি, তাকে আমি ছোটকাল থেকেই ভালোবাসে আসছি। কে সে, আমি কি জানতে পারি? ওটা তোর না জানলেও চলবে। আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না। তুই আমার না হলে আমি তোকে কারো হতে দিব না, কথাটা মনে রাখিস। বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। এবার আপনাদের পড়ি। মিম হচ্ছে আমার মামাতো বোন। মা বাবা তাকে আমাদের বাসায় নিয়ে এসে পড়ালেখা করায়। মিম আমাকে ভালোবাসে, সে আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি তাকে না করে দিয়েছি। কিন্তু আজকে সকালে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মিম আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। তারপর কি হলো আপনারা তোই জানেন। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, সবার সাথে নাস্তা করে কলেজে চলে গেলাম। মিম আর আমি একসাথে কলেজে পড়ি। আজকে মিমকে না নিয়ে আমি কলেজে চলে আসলাম। আমি গিয়ে ক্লাসে বসলাম, কিন্তু মিমকে দেখি নাই ক্লাসে। আজকে মনে হয় আসবে না। আমি সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে লাগলাম। গিয়ে দেখি মিম খাবার খাইতে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। খাবার খেয়ে রুমে চলে আসলাম। কেউ কারোর সাথে কথা বলি নাই। আমি রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মিমে আমার রুমে এসে চিৎকার করতে লাগলো। আমি চোখ খুলে দেখি মিমের জামা কিছু জায়গায় ছিঁড়ে ফেলেছে। হঠাৎ আম্মু দরজা ধাক্কাতে লাগলো। মিম দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আম্মুকে জড়িয়ে ধরলো। কিন্তু তার চেয়ে অবাক হলাম তিশা আর আব্বুকে দেখে। আব্বু কখন এলো বাইরে থেকে, আর তিশা তো হোস্টেলে ছিল। কি হয়েছে মিম, তোমার জামা ছেঁড়া কেন? আজকে আমার শরীরটা খারাপ ছিল, তাই কলেজে যেতে পারিনি। তাই রাসেলের কাছে আসছি নোটগুলো নেওয়ার জন্য, কিন্তু রাসেল আমাকে আর কিছু না বলে কান্না করে দিল। ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তুই এত খারাপ আমার জানা ছিল না। তোকে অনেক ভালো মনে করেছি, কিন্তু তুই এমন কাজ করবি আমি ভাবতেও পারিনি। আপু তুমি বিশ্বাস করো, আমি কিছুই করিনি। একটা মেয়ে তার ইজ্জত নিয়ে কখনো মিথ্যা কথা বলে না। তোকে আমার ভাই ভাবতেই ঘৃণা লাগছে। তোর মতো ভাই থাকার চেয়ে না থাকাই ভালো। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আজকের থেকে মনে করব আমার একটা মেয়ে। তুই আমাদের কাছে মৃত। তোর মতো ছেলে আমার দরকার নাই। তোমরা আমার কথা বিশ্বাস করলে না। শুধু একটা কথাই বলি, নিজের ছেলেকে বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছো। সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ হবে, সেদিন আমাকে খুঁজে পাবে না। এ বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। আম্মু কিছু বলে নাই, শুধু কান্না করে গেছে। আমি বাসা থেকে বেরিয়ে একটা দোকানে বসেছিলাম। রাতে অনেক হয়েছে, পকেটে একটা টাকাও নেই, খিদে পেয়েছে অনেক। হঠাৎ একজন রিক্সা চালক চাচা আমার সামনে এসে বলল, তোমাকে অনেকক্ষণ থেকে দেখছি এখানে বসে আছো, কি হয়েছে তোমার? চাচা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কেন? তাহলে শুনুন। তারপর চাচাকে সব খুলে বললাম। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তা এখন কোথায় যাবে? জানি না। কিছু মনে না করলে তুমি আমার সাথে থাকতে পারো। আমি একাই থাকি, আপন বলতে আমার কেউ নেই। ঠিক আছে যাব, তবে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। কেন? আমি কাজ করে পড়াশোনা করতে চাই। তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি তোমার সব খরচ চালাবো। আমার কিছু টাকা জমানো আছে। কিন্তু আমাকে আর বলতে না দিয়ে। কোনো কিন্তু নয়, এখন আমার সাথে চলো। তারপর চাচা ওনার সাথে তার বাসায় নিয়ে গেল। তারপর কি হলো তোমরা তো জানোই। পাশে তাকিয়ে দেখি সাদিয়া কান্না করে চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজে ফেলেছে। আরে তুই কান্না করছিস কেন? তোর অনেক কষ্ট হয়েছে না রে? কষ্ট তো হয়েছে, কিন্তু এখন আর কষ্ট নেই। এখন আমি আবার আগের মতোই চলতে পারবো। মেয়েটা কে? মিমকে বলেছিলি না তুই একজনকে ভালোবাসিস? কোন মেয়েটা? ও, সেটা সবাই হলেই জানতে পারবি। ও ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি। আজকে থেকে যা। ঠিক আছে তাহলে যা, তোর সাথে ফোনে কথা হবে। ঠিক আছে বলে ছাদিয়া চলে গেল। দেখে মনে হচ্ছে মন খারাপ। আমি আর কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ তিশা রুমে এসে আমাকে ডাকতে লাগলো। কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? ভাইয়া, সন্ধ্যা হয়ে গেছে, তুই এখনো ঘুমাস?
তো কি হয়েছে? আব্বু আম্মু তোকে ডাকতে বললো, যা ফ্রেশ হয়ে নিচে আয়। আচ্ছা তিশা, মিমের এখন কোথায় থাকে? মিমে তার পাপের ফল পেয়ে গেছে। মিমে গাড়ির সাথে ধাক্কা খেয়ে তার দুটি পা ভেঙে গেছে। ডাক্তার তার পা দুটো কেটে দিয়েছে। এখন সারাদিন বসে ঘরে দিন কাটে। ও ঠিক আছে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। হুম। তারপর তিশা আমার রুম থেকে চলে গেল। আমি বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। এসে দেখি আব্বু আম্মু বসে কফি খাচ্ছে আর গল্প করছে। কি করছো তোমরা? আর আব্বু, তুমি কোন সময় অফিস থেকে আসলে? আমরা বসে বসে তোর কথাই ভাবছি, আর তোর আব্বু কিছুক্ষণ আগেই অফিস থেকে আসছে। ও, তা আমায় নিয়ে কি কথা হচ্ছে? তুই অনেক কষ্ট করেছিস বাইরে এতদিন, তাই নিয়ে তোর মার সাথে কথা বলছি। যেটা গেছে ওইটা নিয়ে কথা না বলাই ভালো। ঠিক আছে, বলবো না। রহিমা, রাসেলকে একটা কফি দিয়ে যাও। তা এখন কি করবি বাবা? কি আর করব, পড়ালেখা শেষ করব। এখন কি আগের কলেজে পড়বি না কি অন্য কলেজে? না বাবা, আমি যে কলেজে আছি ওটাতেই পড়বো। তোর যা খুশি। আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে সাদিয়াকে ফোন দিলাম, কিন্তু সাদিয়া ফোন ধরছে না। কিছুক্ষণ ফোন দিলাম কিন্তু সে ধরছে না। হঠাৎ তিশা আমাকে ডাকতে ডাকতে রুমে আসলো। কি রে, কি হয়েছে? সাদিয়া আপু হাত কেটে ফেলেছে, অনেক রক্ত বের হচ্ছে। এখন তাকে হাসপাতালে নিয়ে গেছে। কি? সাদিয়া হাত কাটলো কেন? আমি বলতে পারবো না, চল হাসপাতালে গিয়ে জানতে পারবো। ওকে চল। তারপর তিশা আর আমি বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে হসপিটালে যেতে লাগলাম। আব্বু আম্মু আগে চলে গেছে। 30 মিনিট পর হসপিটালে চলে আসলাম। গাড়ি থেকে নেমে দুজনে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি সবাই বাইরে দাঁড়িয়ে আছে। দেখি আন্টি আঙ্কেল কান্না করছে। আঙ্কেল, কি হয়েছে সাদিয়ার? তুমি কে? আর তোমাকে তো চিনতে পারলাম না। ও হচ্ছে আমাদের ছেলে রাসেল। তুমি রাসেল? আমি বলতে পারবো না কেন সাদিয়া হাত কেটেছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার, সাদিয়ার কি অবস্থা? দেখুন, প্রচুর রক্ত বের হচ্ছে। আমরা 2 ব্যাগ রক্ত ব্যবস্থা করেছি, আরো 2 ব্যাগ রক্ত লাগবে। তা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তার, রক্তের গ্রুপ কি? ও নেগেটিভ। ডাক্তার, আমার রক্তের গ্রুপও ও নেগেটিভ। আপনারা যত রক্ত লাগে আমার শরীর থেকে নেন, তারপরও সাদিয়াকে বাঁচান। ঠিক আছে, তুমি আমার সাথে ভিতরে আসো। আমি ডক্টরের সাথে ভিতরে চলে গেলাম। ডাক্তার আগে আমার রক্ত পরীক্ষা করে দেখলো কোনো সমস্যা আছে কিনা। দেখলো কোনো সমস্যা নেই। তারপর 2 ব্যাগ রক্ত দিয়ে বাইরে চলে আসলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে বলল, সময় মতো রক্ত না দিলে বাঁচানো সম্ভব হতো না। আল্লাহ দিলে এখন বিপদমুক্ত। 1 ঘন্টা পর বেডে দেওয়া হবে, তারপর সবাই দেখতে পারবেন। ঠিক আছে ডক্টর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিছু না, যা করে উপরওয়ালা। বলে ডাক্তার চলে গেল। আব্বু আম্মু আন্টি আঙ্কেল, তোমরা বাসায় চলে যাও, আমি আসি হসপিটালে। না বাবা, আমি থাকি। তুমি শরীর থেকে রক্ত দিচ্ছ, তোমার শরীর ক্লান্ত, তুমি বাসায় চলে যাও। তুমি ঠিকই বলছো রাসেল, তুমি বাসায় চলে যাও তোমার আব্বু আম্মুর সাথে। আমি থাকি, তোরা চলে যা। কেউ থাকা লাগবে না, অনেক রাত হয়েছে ভাবি, আপনারা বাসায় চলে যান। কি হয় না হয় আপনাদের জানাবো। ঠিক আছে, চলো সবাই। আসলে আমার শরীর অনেক ক্লান্ত, তাই চলে আসলাম মা বাবার সাথে। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম আর ভাবতে লাগলাম সাদিয়া কেন হাত কাটলো। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে তিশা এসে ডাকতে লাগলো, কি রে ভাইয়া, উঠবি না? কি হয়েছে? আজকে কি তুই কলেজে যাবি নাকি হাসপাতালে যাবি? হসপিটালে কলেজ থেকে যাব। এখন কলেজে যাব। ঠিক আছে, তুই ওঠ, কলেজের সময় হয়ে গেছে। ঠিক আছে, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। তৃষা রুম থেকে বেরিয়ে গেল। আমি শুয়ে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে সব কিছু আবার আগের মতো ম্যাচিং করে পড়লাম, সব কিছু দামি ব্র্যান্ড। তারপর ব্যাগটা নিয়ে নিচে চলে আসলাম। এমন নাস্তা দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। রহিমা, তুই টেবিলে সব কিছু রাখ, আমি নিজে হাতে খাইয়ে দিব। জি খালাম্মা। রহিমা সব কিছু টেবিলে এনে রাখছে। আম্মু এসে আমাকে খাইয়ে দিল। আসলে প্রতিদিন সকালে আম্মু আমাকে নিজ হাতে নাস্তা করিয়ে দিত।
নাস্তা শেষ করে বাইরে চলে আসলাম। তারপর সবচেয়ে দামি গাড়িটা নিয়ে কলেজে যেতে লাগলাম। 30 মিনিট পর কলেজে পৌঁছে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এত দামি গাড়ি নিয়ে এই প্রথম কেউ কলেজে আসলো। আমি গাড়ি পার্কিং করে গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে দেখি রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে আসলাম। গিয়ে দেখি স্যার পড়া শুরু করে দিয়েছে। আসতে পারি স্যার? তোমাকে তো চিনলাম না। স্যার, যাকে এতদিন দেরি করে আসলে কিছু কথা শুনিয়ে দিতেন, আমি সেই ছেলে রাসেল। কিন্তু হঠাৎ তোমার এত পরিবর্তন কেন? তোমাকে তো চেনাই যাচ্ছে না। স্যার, আপনি আমার এখনো পরিচয় জানেন না। আমি কে আপনি এখন আমাকে চিনতে পারেন নাই? তাহলে বলো, কি তুমি? আরমান শিকদারের নাম শুনেছেন কখনো? ওনাকে কে না চিনে? উনি তো বাংলাদেশের টপ বিজনেসম্যান। আমি হলাম ওনার একমাত্র ছেলে রাসেল শিকদার। এবার হয়তো চিনতে পেরেছেন। কি, তুমি আরমান শিকদারের ছেলে? তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না চিনে অনেক কথা বলে ফেলেছি। স্যার, আমি কিছু মনে করি নাই। শুধু একটা কথা বলি, গরিব বড় লোক সবাইকে এক চোখে দেখবেন। হঠাৎ রিয়া দরজায় দাঁড়িয়ে পড়ল। আসতে পারি স্যার? তোমার প্রতিদিন এরকম দেরি হয় কেন? স্যার, আপনি কার সাথে রেগে কথা বলছিলেন জানেন আপনি? জানে, এমপির একটা বেয়াদব মেয়ের সাথে। তোর সাহস তো কম নয়, তুই আমাকে বেয়াদব বলছিস? তোকে তো আমি... চেনে আমার গায়ে হাত তুলবে, হাত ধরে ঠাস ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় মেরে দিলাম। তুই আমার গায়ে হাত তুলেছিস, আমি তোকে দেখে নেব। বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। তারপর স্যার পড়া শুরু করলো। স্যারকে দেখে মনে হচ্ছে অনেক খুশি হয়েছে। ছাত্রছাত্রীরা আজকে অনেক খুশি। মেয়েটা সবাইকে নিজের বাপের পাওয়ার দেখায়। সব ক্লাস শেষ করে বাইরে এসে দেখি 10-12টা ছেলে দাঁড়িয়ে আছে, হাতে সাকুলাটি নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ রিয়া হাত তালি দিয়ে তাদের পেছন থেকে সামনে আসলো। তোকে বলেছি না তোকে দেখে নেব। আমার গায়ে হাত তোলার পরিণতি যে কত ভয়ঙ্কর হতে পারে দেখবি এবার। ওই, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার পুত্তার বাচ্চাকে। রিক্সা চালিয়ে বডি বানিয়ে ফেলেছি। ওদের মতো 15-20টা এখন আমার কাছে কিছুই না। বাস্তবে একটা সাতও পারবো না। আমার যে রবিউল বডি। সবগুলোকে মারতে লাগলাম। সবগুলোকে মার খাইয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর রিয়ার কাছে গিয়ে ঠাস ঠাস করে আরও 2টা মেরে দিলাম। শোন, তোর বাপ এমপি আমার কিছু করতে পারবে না। আর যাদের নিয়ে আমাকে মারতে আসছিস এরা আমার হাতের ময়লা। আর যদি দেখি তুই কলেজের বাপের পাওয়ার দেখিয়ে ছাত্রছাত্রীদের চাপ সৃষ্টি করেছিস, তখন আমার থেকে বেশি কেউ খারাপ হবে না, কথাটা মনে রাখিস। এই বলে গাড়ি নিয়ে সোজা হসপিটালে চলে গেলাম। ভেতরে ঢুকে সাদিয়ার কেবিনে গেলাম। ভেতরে ঢুকে দেখি আন্টি সাদিয়াকে মাত্র খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। কিরে, এখন কেমন আছিস? আম্মু, তুমি বাসায় চলে যাও। কেন, কি হয়েছে? কিছুই হয় নাই, তুমি বাসায় চলে যাও। রাসেল আমাকে দেখে রাখবে। আন্টি, আপনি বাসায় চলে যান, আমি আছি সাদিয়ার সাথে। ঠিক আছে বাবা, তাহলে আমি যাচ্ছি। বলে আন্টি কেবিন থেকে বেরিয়ে গেল। আন্টি বেরিয়ে যাওয়ার সাথে সাথে সাদিয়া আমার সাথে এরকম কিছু করবে আমি তো কল্পনাও করতে পারিনি। সাদিয়া আন্টি বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। পাগলের মতো আমাকে কিস করতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে কান্না করতে লাগলো। কিরে, তুই এটা কি করেছিস? আর এখন নিজে নিজে কান্না করছিস কেন? আমি তোকে ভালোবাসি রাসেল, তোকে সেই ছোটবেলা থেকে ভালোবেসে আসছি আমি। বিদেশ থেকে এসে যখন তোদের বাড়ি গেলাম, তখন তোর আব্বু আম্মু বলেছে তুই বাহিরে পড়ার জন্য গেছোস। তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। পরে ভাবলাম এতটা বছর তোর জন্য অপেক্ষা করতে পারছি, তুই বাড়িতে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, তাই এখানে কলেজে ভর্তি হয়ে যাই। আমি পারবো না তোকে ছাড়া থাকতে। তুই যখন আমাকে বলেছিস একজনকে ভালোবাসিস, তখন নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই বাসায় এসে নিজের হাত কেটে ফেললাম। আমি যাকে ভালোবাসি তুই তার নাম জানতে চাইবি না? তুই আমাকে ফিরিয়ে দিস না, তাহলে আমি আর বলতে না দিয়ে আর একবার যদি মরার কথা বলিস তাহলে তোর আগে আমি দুনিয়া থেকে চলে যাব। না না, আমি তোকে হারাতে চাই না। আজ পর্যন্ত আমি কাউকে ভালোবাসি নাই, একমাত্র তোকে ভালোবাসি বলে তোকে আমি ও ছোট্টকাল থেকে ভালোবেসে আসছি। তাহলে বললি না কেন? তখন বলি নাই, আমি মনে করেছি তুইও আমার পরিবারের মতো খারাপ ভাববি, তাই বলি নাই।
আমি তো এই ব্যাপারে কিছু শুনি নাই। আমার বিশ্বাস ছিল তুই এমন কাজ জীবনেও করবি না। আচ্ছা, এখন এসব কথা বাদ দেই। আর একটা কথা, এখন দুইজনকে তুমি করে বলবো। ঠিক আছে, আমাকে কখনো ভুলে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আর রাত নয়, চাঁদ। আমি সেই চাঁদের আলো, তুমি মাটি নাও ফুল, আমি সেই ফুলের কলি, তুমি আকাশ নাও মেঘ, আমি সেই মেঘের বৃষ্টি। তুমি এইভাবে মিশে থাকবো, তুমি আমার, আমি। একটা আকাশে অনেক তারা, একটা জীবন দুঃখে ভরা, অনেক রকম প্রেমের ভুলের জন্য জীবন দিব, তবুও আমি তোমারই রব। আরও কিছুক্ষণ দুইজনকে জড়িয়ে ধরে কথা বললাম। দেখতে দেখতে 3 দিন চলে গেল। সাদিয়া এখন পুরোপুরি সুস্থ। তাকে নিয়ে তাদের বাসায় চলে আসলাম। এই 3 দিন আমি কলেজে যাইনি, শুধু সাদিয়ার সেবা করেছি। সাদিয়াকে তার রুমে শুয়ে দিয়ে যেই না আমি উঠতে যাব, তখন সাদিয়া আমাকে খাটে ফেলে দিয়ে বুকের উপর উঠে বসলো। কি করছো তুমি? কেউ দেখে ফেলবে। দেখলে দেখুক, তাতে আমার কি? আমি আমার মনের মানুষের সাথে সব করতে পারি। এখনো কিন্তু বিয়ে হয়নি। তাহলে বিয়ে করে ফেলো, তোমাকে ছাড়া একটা মিনিট ভালো লাগে না। আগে পড়ালেখা শেষ করো, তারপর। ঠিক আছে, এখন আমার পাওনা দিয়ে দাও। আচ্ছা, তোমার এত রোমান্টিকতা কোথা থেকে আসে? আমি এরকমই। আমি তো অন্য কারো কাছে চাচ্ছি না, তোমার কাছে চাচ্ছি। না, আমি এখন পারবো না। তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করতেছি। বলে আমার ঠোঁটের সাথে ঠোঁট দুটো এক করে দিল। নিজেকে আর সামলাতে পারলাম না। আমি তার ডাকে সাড়া দিতে লাগলাম। সাদিয়া অনেক গভীরে চলে যেতে লাগলো। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম। সাদিয়া, তুমি এটা কি করতে চাইছিলে? এখনো কিন্তু আমাদের বিয়ে হয় নাই। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তুমি এসব করলে আমাকে কিন্তু তুমি পাবে না। আমি তো আর তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল করব না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এখন আমি বাসায় যাচ্ছি, ফোনে কথা হবে। আর একটু থাকো না। না, এখন তো তোমার সাথে প্রতিদিন দেখা হবে। ঠিক আছে, যাও, বাসায় গিয়ে আমাকে ফোন দিবে। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে জানো। তারপর সাদিয়ার রুম থেকে বেরিয়ে আঙ্কেল আন্টিকে বলে গাড়ি নিয়ে নিজের বাসায় চলে আসলাম। আঙ্কেল আন্টি অনেক করে বলেছে থাকার জন্য। আমি বলেছি পরে এক সময় এসে থেকে যাব। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। তিশা এসে দরজা খুলে দিল। তিশার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করে নিজের রুমে চলে গেলাম। রাতে খাবার খেয়ে সাদিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। হঠাৎ সকালবেলা বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ খুলে যাকে দেখলাম, তাকে দেখে আমি পুরোই অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন সাদিয়া, তুমি কখন এলে? আর আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছো কেন? কেউ দেখে ফেলবে। সাদিয়াকে সরাতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তোমাকে ছাড়া ভালো লাগছে না, তাই সকাল সকাল তোমার বাসায় চলে আসলাম। এসে দেখি তুমি এখনো ঘুমে, তাই না ডেকে তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে, এখন ওঠো, কেউ রুমে চলে আসবে। না, আমার থেকে অনেক ভালো লাগছে এভাবে থাকতে। ভাবি, এখনো হারামিটাকে ওঠাতে পারলাম না। ভাবি মানে? এখন কিছু জানে না। সাদিয়া আপু আমাকে সব বলেছে। এখন বাহানা না করে তাড়াতাড়ি ওঠ, কলেজে যাবি না? তুমি যাও তিশা, আমি আর রাসেল একসাথে আসছি। ওকে ভাবি। বলে চলে গেল রুম থেকে। তুমি তিশাকে সব বলে দিয়েছো কেন? কোনো সমস্যা নেই, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, দুজনে নাস্তা করে একসাথে কলেজে যাব। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে কলেজে চলে গেলাম। গাড়ি পার্কিং করে দুজনে গাড়ি থেকে নেমে ক্লাসে চলে গেলাম। কিন্তু অবাক করার বিষয় হলো রিয়াকে দেখলাম না। সব ক্লাস শেষ করে দুইজনে একসাথে কলেজ থেকে বেরিয়ে আসলাম। সারাদিন দুইজনে মিলে ঘুরলাম। রাত অনেক হয়ে গেছে, তাই দুজনে বাসায় যেতে লাগলাম। হঠাৎ রাস্তার মাঝখানে কয়েকটা ছেলে লাঠি আরও অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি দাঁড় করিয়ে সাদিয়াকে গাড়িতে রেখে তাদের সামনে গেলাম। সাদিয়া কিছু বলতে পারবে না, কারণ সাদিয়া গাড়িতে ঘুমিয়ে গেছে। কি ব্যাপার, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? কেন আমাকে মারবি? আমি কি করেছি তোদের সাথে? তুই আমাদের কিছুই করিস না, তোকে মারার অর্ডার পেয়েছি। কে পাঠিয়েছে তোদের? তোকে মারার জন্য এমপির মেয়ে পাঠিয়েছে। কিন্তু তোরা কি আমাকে চিনিস? আমি কে? তোকে চেনার আমাদের টাইম নেই। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। পরে সবগুলো ছেলে আমাকে মারতে আসে। তারা ছিল প্রায় 15-20 জন এর মতো। ওই যে রিক্সা চালিয়ে পুরো বডি শক্ত হয়ে আছে,
তাই ওড়াধরা সবগুলোকে মারতে লাগলাম। সবগুলো আমার হাতের মার খেয়ে দৌড়িয়ে পালিয়ে গেল। আমি গাড়ি চালিয়ে সাদিয়াকে তাদের বাসায় দিয়ে সোজা এমপির বাসায় চলে গেলাম। গিয়ে কলিং বেল চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। কাকে চাই? এমপি সাহেব কি বাসায় আছে? উনি ওনার মেয়ের রুমে রিয়া মামুনের সাথে গল্প করছে। রুম কোনটা? আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। ডাকা লাগবে না, আপনি শুধু রুমটা দেখিয়ে দিন। আমার সাথে আসুন। কাজের লোক আমাকে রিয়ার রুমে নিয়ে গেল। ভেতরে ঢুকে দেখি এমপি সাহেব রিয়া দুজনে গল্প করছে। বাবা আমাকে মারতে পাঠিয়ে বাপ নিয়ে গল্প করছে। তুই এখনো বেঁচে আছিস? কেন, তোর আফসোস হচ্ছে? তোকে একটা কথা বলছি না, আমার সাথে পাঙ্গা নিতে আসবি না। তোর বাপ এমপি, আমার কিছু করতে পারবে না। আমি চাইলে তোর বাপকে বরখাস্ত করে দিতে পারি। তুই কে? আবার আমার বাসায় এসে আমার সামনে আমার মেয়ে ধমক দিয়ে কথা বলছিস? আমাকে এখনো চিনতে পারো নাই? আরমান শিকদারের নাম শুনেছেন কখনো? শুনেছি। উনি বাংলাদেশের একজন টপ বিজনেসম্যান। আমি তার একমাত্র ছেলে রাসেল শিকদার। কি? তুমি আরমান শিকদারের ছেলে? তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে চিনতে পারি নাই। এই রে, তাড়াতাড়ি ওর পাথর। রাসেল, আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনেও এমন ভুল করব না। শোন, ক্ষমতা থাকলে সব কিছু হয় না। মানুষের ভালোবাসা হলো বড়। তাই বলছি, সবার সাথে ভালো হয়ে চলবি। গরিবকে কখনো ঘৃণা করবি না, তাদের আপন করে নিবি। দেখবি সবাই তোকে ভালোবাসবে। কথাটা মনে রাখিস। বলে তাদের বাসা থেকে বেরিয়ে নিজের বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। এখন রিয়া সবার সাথে ভালো ব্যবহার করে। সাদিয়ার আমার ভালোবাসা আগের মতোই আছে। কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। রিয়া এখন আমাদের বন্ধু। আমরা এখন অনেক সুন্দরভাবে জীবনযাপন করছি। আর হ্যাঁ, আপনাদের সবার বিয়ে। আর আগামী সপ্তাহে আমার আর সাদিয়ার বিয়ে। আর হ্যাঁ, সকাল ভিউয়ার্সদেরকে একটাই কথা বলবো, আমাদের বিয়েতে আপনাদের দাওয়াত রইল, আসবেন কিন্তু। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।